সো স্টুডেন্ট আমরা সলিড স্টেট অফ ম্যাটার ওকে আমরা পদার্থের যে কঠিন অবস্থা এটা নিয়ে আমাদের একটা লেকচার হয়েছে এবং আমরা জেনারেলি কি পড়েছি না সলিড স্টেট কাকে বলে এই যে ডিফারেন্স মিন সলিড স্টেটকে আমরা দুভাগে ভাগ করতে পারি এবং ক্লাসিক্যাল কঠিন পদার্থ অনিয়তকার কঠিন পদার্থ ক্লাসিক্যাল কঠিন পদার্থের যে শ্রেণীবিন্যাস এই নিয়ে আমরা স্টাডি করেছি এবং এই ক্ষেত্রে যে দুটো ফোর্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যান্ড ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন এবং এই লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আমরা কি দেখেছি যে অধ্রুবীয় যে অণু তারা কি করে না ক্লাসিক্যাল কঠিন পদার্থ গঠন করে এবং ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কিনা যারা পোলার বা ধ্রুবীয় যে অণু সেই ধ্রুবীয় অণু কী করে না ক্লাসিক্যাল কঠিন পদার্থ গঠন করে আজকে আমরা জাস্ট রিপিট করে নিই অনেকের প্রবলেম হয়েছিল আগের দিন এটা বুঝতে ইনফর্ম করেছে যে লন্ডন বল কাকে বলে জাস্ট 2 মিনিটস রিপিট করে নিচ্ছি লন্ডন বল কাকে বলে না লন্ডন বল হচ্ছে যে সমস্ত এটা বিশেষ করে অধ্রুবীয় অণুর ক্ষেত্রে অণু এই লন্ডন বলের মাধ্যমে কি করে না ক্লাসিক্যাল কঠিন পদার্থ গঠন করে লেটস এক্সাম্পল অধ্রুবীয় মিনস হচ্ছে যাদের ডাইপোল মোমেন্ট 0 ওকে লেটস কনসিডার CH4 মিথেন মিথেনের অ্যারেঞ্জমেন্ট কীরকম হয় না মিথেনকে আমরা জেনারেলি যখন তোমরা পড়বে এই এলিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে মলিকুলের যে অ্যারেঞ্জমেন্ট অর্গানিক মলিকুলের এটা 3D স্ট্রাকচার এটার মানে হচ্ছে অ্যাবাভ দ্য প্লেনে এবং এটার মানে হচ্ছে বিলো দ্য প্লেন এবং এই যে দুটো হাইড্রোজেন এটা কিনা প্লেনে রয়েছে ওকে তোমরা এটা পরে স্টাডি করবে জাস্ট এক্ষেত্রে মোর ইম্পর্টেন্ট হোয়াট ইজ দ্য লন্ডন ফোর্স অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন এই এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্স কার্বন বা হাইড্রোজেন ওকে এই জন্য কি হয় না জেনারেলি যদি এখানে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ওকে বা ডেল্টা মাইনাসও হতে পারে এই ডেল্টা প্লাস চার্জ সৃষ্টি হওয়ার জন্য কি হয় না পাশের যে মলিকুল রয়েছে মিথেন সেখানে কিনা ইন্ডিউসড করা হয় এর অপোজিট চার্জ সৃষ্টি হতে ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস তাহলে কি হচ্ছে এটা একটা টেম্পোরারি ফোর্স ওকে এক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই ডেল্টা প্লাস সৃষ্টি হওয়ার জন্যই কিন্তু পাশের যে মিথেন মলিকুল রয়েছে সেখানে কিন্তু ডেল্টা মাইনাস চার্জ সৃষ্টি হয়েছে দ্যাট মিনস আমি যদি এখানে যদি ডেল্টা প্লাস সিস্টেমটা রিমুভ হয়ে যায় ডেল্টা মাইনাস কিন্তু এক্সিস্ট করবে না এই যে একটা টেম্পোরারি ফোর্স ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এরকম যে অ্যাট্রাকশনের মাধ্যমে এই যে অ্যাট্রাকশনটা এই অ্যাট্রাকশনটাকে কি বলবো লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন এটা অ্যাকচুয়ালি কার আন্ডারে পড়ে না আমরা জানি যে ভেন্টারোলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেই ভেন্টারোলার ফোর্স অফ অ্যাট্রাকশনের মধ্যেই কিন্তু ভেন্টারোলার ফোর্স অফ অ্যাট্রাকশনের একটা ভাগ হচ্ছে লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন তাহলে আমরা জেনারেলি কি বুঝলাম যে যারা অধ্রুবীয় হয় তাদের ক্ষেত্রে কি হয় পার্সিয়াল যে পজিটিভ নেগেটিভ যে চার্জ ক্রিয়েট হয় তাদের মধ্যে যে অ্যাট্রাকশন সেই অ্যাট্রাকশনের মাধ্যমে যে ক্লাসিক্যাল কঠিন পদার্থ গঠন করে কারণ অধ্রুবীয় অণু আশা করি বুঝাতে পারলাম লন্ডন বল কাকে বলে নেক্সট যে এক্সাম্পল আমরা দেখবো যে ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন ওকে ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন ওকে ডাইপোল মিন্স দুটো পোল বা দুটো ধরলাম এবি একটা মলিকুল ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস পারি তাহলে আমরা কি দেখছি না ইলেকট্রোনেগেটিভিটির দুটো জোন সৃষ্টি হয়েছে যদি আমরা এটাকে একটা জোন ধরি এটাকে একটা জোন ধরি তাহলে কি না এটা ডেল্টা মাইনাস মিনস ইলেকট্রন রিচ সেন্টার এটা ডেল্টা প্লাস মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম দ্যাট মিনস দুটো পোল ওকে অবশ্যই দুটো পোল তার জন্য কি ডাইপোল এই যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য যে দুটো পোল সৃষ্টি হয়েছে এই জন্য আমরা এই পুরো মলিকুলটাকে কি বলবো না ডাইপোল ওকে যদি সেমভাবে আরেকটা এরকমভাবে এবি মলিকুল থাকে ওকে আবার ধরলাম একটা এবি মলিকুল আছে ওকে তাহলে অবশ্যই এখানেও কি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এটা একটা ডাইপোল এটা একটা ডাইপোল ওকে লেটস লিভ দিস ওয়ান এই যে একটা ডাইপোল এদের যে ডাইপোল অ্যাট্রাকশন মিনস এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের মাধ্যমে কিনা এদের মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করে ওকে এখানেও ডেল্টা মাইনাস ডেল্টা প্লাসের জন্য একটা আকর্ষণ বল কাজ করে তাহলে এই যে ডাইপোল এটা একটা ডাইপোল ওকে এই ডাইপোল আকর্ষণের মাধ্যমে কারণ যারা ধ্রুবীয় হয় তারা
কেলাসাকার কঠিন পদার্থ গঠন করে। এটাকে আমরা কি বলবো? ডাইপোল ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। এটাও ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের মধ্যেই পড়ে। মিনস এই যে আমরা যেগুলো দেখলাম যে ডাইপোল ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন, লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন, ওকে, এগুলো সব ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের পার্ট। ওকে, আজকে আমরা যে টপিক নিয়ে স্টাডি করব, ক্রিস্টাল, কেলাস, ক্রিস্টাল ল্যাটিস, কেলাস জালক, ওকে, ক্রিস্টাল পয়েন্ট। লেটস ফিনিশ। এই তিনটা পার্ট আমরা প্রথম পড়ি, দেন আসবো। তাহলে এ বি সি। ফার্স্ট আমরা কি দেখবো? ক্রিস্টাল। কেলাস কাকে বলে? না, কেলাস কাকে বলে আমরা আগের দিনে আমরা আলোচনা করেছি যে এক্ষেত্রে সিস্টেমটা কি হয় না, সমসত্ব হয়। সমসত্ব মিনস কি? হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেম আমরা জানি। হোমোজিনিয়াস সিস্টেম কাকে বলে? যে সমস্ত মিশ্রণের ক্ষেত্রে বা যে সমস্ত যে সিস্টেমের ক্ষেত্রে কিনা তার যে উপাদান কণিকাগুলো তাদের গঠন ও ধর্ম কি হয় না, একই হয়। আমরা জানি যে ক্রিস্টালাইন কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জেনারেলি কি দেখেছি? বিশুদ্ধ হয়। সেখানে যে কণা বা উপাদানগুলো রয়েছে তারা কিনা একই ধর্ম। যেমন সোডিয়ামের যদি আমরা ক্রিস্টাল বা গোল্ডের যদি আমরা ক্রিস্টাল কনসিডার করি, সেখানে কি হয় না, সমস্ত যে গোল্ড যে পরমাণু যারা রয়েছে তাদের ধর্ম এবং গঠন কি হয় না, একই হয়। ওকে, নেক্সট এটা হচ্ছে এদের যে অণু পরমাণু বা কণা, এক কথায় কণাগুলোর যে বিন্যাস সুসজ্জিত এবং সুনির্দিষ্ট। এগুলো তোমরা লিখবে, ঠিক আছে? কণাগুলো বিন্যাসকে সুসজ্জিত। এটার মানে কি? কণাগুলো মিনস কণা এখানে কি কি হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে। ওকে, ওকে, অণু, পরমাণু বা আয়ন, এদের যে গঠন, সেই গঠনটা কি সুনির্দিষ্ট এবং সুসজ্জিত হবে। 3 নম্বর কি? এই ক্রিস্টাল বা কেলাসের ক্ষেত্রে যেটা দেখা যায়, এটা রিপিট ইউনিট থাকে বা পুনরাবৃত্তি একক। কি থাকে না, পুনরাবৃত্তি একক বা মৌলিক গঠন। আমরা আসবো এই পুনরাবৃত্তি একক বা মৌলিক গঠন কাকে বলে। তাহলে জেনারেলি ক্রিস্টাল বা কেলাসের ক্ষেত্রে এই তিনটা আমরা বৈশিষ্ট্য আমরা জেনারেলি দেখতে পাই। আর রয়েছে অনেক বৈশিষ্ট্য, মেন এই তিনটা। ওকে, দেন যেটা আসছে ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস বিন্দু। ওকে, না এক্ষেত্রে কি না, ক্রিস্টালের আমরা ধরলাম যে এটা একটা ক্রিস্টাল বা কেলাসের একটা পুনরাবৃত্তি একক বা রিপিট ইউনিট। রিপিট ইউনিট মানে কি? মানে হচ্ছে যদি আমরা এই ইউনিটটাকে বারবার যোগ করি সম্পূর্ণ ক্লাসটা পাবো, এটাই এর মানে রিপিট ইউনিট বা বেসিক প্যাটার্ন। ওকে, ওই ক্লাসটার ক্ষুদ্রতম অংশ হচ্ছে এটা, যেটাকে আমরা বারবার যদি জয়েন করি বা রিপিট করি তাহলে আমরা কিনা সম্পূর্ণ ক্লাসটা পাবো। এক্ষেত্রে যদি আমরা ধরলাম যে এবি একটা মলিকুল, এবি2 একটা মলিকুল, এই মলিকুলটা কিনা এর যে একক বা একক কোষ, আমরা আসছি কি একটু করে জানতে পারবে, একক কোষ বা যে পুনরাবৃত্তি যে এককটা, পুনরাবৃত্তি একক, সেটা কিনা পৃষ্ঠকেন্দ্রিক। ওকে, এই পৃষ্ঠকেন্দ্রিক সিস্টেমের ক্ষেত্রে এই এবি2 মলিকুলটা কিভাবে থাকবে না, এর কর্নারে থাকবে। ওকে, এই কর্নারগুলোতে থাকবে। এগুলো সব কি এবি2 টাইপ মলিকুল। ওকে, এবি2 আমি একটা মলিকুল কনসিডার করেছি যা কিনা পৃষ্ঠকেন্দ্রিক, যার একক কোষ, তার একটা একক কোষ এটা, এবং এটা কীভাবে আছে, এটা এই পৃষ্ঠে একটা রয়েছে, ছটা যে এই যে ফেস রয়েছে বা পৃষ্ঠতল রয়েছে, ছটা পৃষ্ঠতল রয়েছে, চারটা হলো সামনের পৃষ্ঠে একটা, আর এই ব্যাক পৃষ্ঠে একটা রয়েছে। ওকে, তাহলে এই ছটা পৃষ্ঠে কি রয়েছে না, ছটা রয়েছে। এখন আমাদের ডেফিনেশন কি? কেলাস
এটা ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস জালক। ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস জালক না, কোনো ক্রিস্টাল বা কেলাসের যে আমাদের যে গঠন, সেই গঠনে যে মলিকুলগুলো বা আয়ন বা পরমাণু যারা অবস্থিত থাকে তাদেরকে যদি আমরা এরকম কিনা পয়েন্টের মাধ্যমে বা বিন্দুর মাধ্যমে একটা সুনির্দিষ্ট এবং সুসজ্জিতভাবে যদি আমরা অ্যারেঞ্জ করি নির্দিষ্ট ডিস্টেন্স ভাবে, মানে যেভাবে তারা থাকে আর কি, তাহলে আমরা যে গঠনটা পাই সেটাকে আমরা কি বলবো, কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস। আমি আবার বলছি, জেনারেলি যদি আমি যদি কনসিডার করি যেটা CO2 মলিকুল, তাহলে CO2 এখানে একটা CO2 মলিকুল, এখানে CO2 মলিকুল, এখানে CO2 মলিকুল, এখানে CO2 মলিকুল, প্রতিটা বিন্দুতে কি রয়েছে না CO2 মলিকুল, আবার ফেসগুলোতে কি রয়েছে না CO2 মলিকুল। এভাবে CO2 মলিকুলটাকে যদি এভাবে আমরা পয়েন্টের মাধ্যমে নির্দিষ্ট প্লেসে CO2 মলিকুলটাকে যদি তার নির্দিষ্ট পজিশনে রেখে এরকমভাবে যদি আমরা পয়েন্টের মাধ্যমে যে ক্রিস্টাল বা ল্যাটিসটাকে আমরা যে অ্যারেঞ্জ করছি, এই যে অ্যারেঞ্জমেন্ট বা এই যে বিন্যাসটা, এই বিন্যাসটাকে আমরা কি বলবো, কেলাস জালক। আশা করি বুঝতে পারলাম। দেন আমরা যেটা আসছি ক্রিস্টাল পয়েন্ট বা কেলাস বিন্দু। কেলাস জালকে বা ক্রিস্টাল ল্যাটিসে মলিকুল বা আয়ন বা পরমাণুকে যে পয়েন্টের মাধ্যমে প্রকাশ করা হয়, এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলোকে কি বলা হয়, this is called the lattice point. That's called the lattice point, okay, বা কেলাস বিন্দু বলা হয়। তাহলে আমরা অলরেডি কি কি জানলাম, যে কেলাস কাকে বলে, কেলাস হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য, ক্রিস্টাল ল্যাটিস কাকে বলে এবং ল্যাটিস পয়েন্ট কাকে বলে। নেক্সট আমরা আসছি ক্রিস্টাল রিলেটেড few geometrical term, ওকে। ক্রিস্টাল রিলেটেড ফিউ জিওমেট্রিক্যাল টার্মের মধ্যে কি কি আছে, এটার মিনস হচ্ছে কেলাস সম্পর্কিত কিছু জ্যামিতিক, আমরা যদি ক্রিস্টালকে ফার্স্ট ভাবে পড়তে চাই বা বিস্তৃতভাবে পড়তে চাই, তাহলে কি ফার্স্ট আমাদের কি আনতে হবে, এই কেলাসের কি কিছু জ্যামিতিক পদ, সেগুলো কি কি রয়েছে না। যদি আমরা ক্রিস্টাল একটা কনসিডার করি, একটা ঘনকাকার আমরা ক্রিস্টাল এখানে কনসিডার করলাম, ওকে। আমরা ধরলাম যে বিন্দুটা হচ্ছে মূল বিন্দু এবং তিনটা যে এক্সিস রয়েছে, এটাকে যদি আমরা ওয়াই এক্সিস ধরি, এটা যদি আমরা এক্স এক্সিস ধরি, এটা যদি আমরা জেড এক্সিস ধরি, ধরলাম জেড এক্সিস, এটা ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস, ওকে। এই যে তিনটা এক্সিস রয়েছে, এই এক্সিসগুলোকে কি বলা হয়, বা এই অক্ষগুলোকে কেলাস অক্ষ বা ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস, ওকে। এটা একটা পারপেন্ডিকুলার থাকতে পারে বা পারপেন্ডিকুলার নাও থাকতে পারে, যে কোনো অ্যাঙ্গেলে থাকতে পারে, ওকে। আমি এটাকে মূল বিন্দু ধরে আমি জাস্ট তিনটা দিলাম, সেম ক্ষেত্রে এটাও একটা, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, সব কটাই, ওকে। তাহলে এই 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 এক্সিসগুলোকে কি বলবো আমরা, ক্রিস্টাল এক্সিস। নেক্সট কি, নেক্সট আসছে পৃষ্ঠতল বা ফেস। আমরা এখানে যে ইউনিট সেলটা নিয়ে বা যে ক্যালাসের যে ইউনিট সেলটা নিয়ে আমরা কনসিডার করছি সেটা কি ঘনকাকার। এই ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখছি, আমাদের যে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে ঘনকাকার। এখানে আমরা কটা টোটাল ফেস দেখতে পাচ্ছি, সমতল, সমতল দেখতে পাচ্ছি যে ক্যালাসটার যে সামতলিক সিস্টেমের সাথে অ্যাটাচড আছে, এটা একটা তল, এর অপোজিটে এটা একটা তল, তাহলে একটা একটা দুটো, সামনে একটা তল, এর অপোজিটে একটা তল, তাহলে চারটা, এটা একটা তল, এটা একটা তল, পাঁচটা ছটা, 1 2, ওকে। টপ বটম ফ্রন্ট ব্যাক 5 6, তাহলে আমরা টোটাল কটা তল দেখছি, ছটা তল। এই যে তল, এই তলগুলোকে কি বলা হয়, পৃষ্ঠতল, ওকে।
3 নাম্বার যেটা আসছে আন্তঃপৃষ্ঠীয় কি বা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল কি না, এই যে এজ বা এই যে কিনারা, এটা একটা কিনারা, এটা একটা কিনারা, জেড এক্সিসের সাথে ওয়াই এক্সিসের যে কোণ সেটাকে যদি আমরা আলফা ধরি, জেড এক্সিসের সাথে এক্স এক্সিসের কোণ থেকে যদি আমরা বিটা ধরি, এটা আলফা, এবং এক্স এক্সিসের সাথে ওয়াই এক্সিসের সাথে এক্স এক্সিস যে কোণ সেটা যদি আমরা গামা ধরি, তাহলে যে আলফা বিটা গামা এই কোণগুলোকে কি বলা হয়? আন্তঃপৃষ্ঠীয় কোণ। দ্যাট মিনস এই ক্রিস্টালোগ্রাফিক এক্সিসের মধ্যে যে কোণ, এটা একটা ক্রিস্টালোগ্রাফিক এক্সিস, এটাও এটাও, এদের মধ্যে যে কোণ, ওকে, এই আমরা কোণগুলোকে কি বলছি? আলফা বিটা গামা। এই কোণগুলোকে কি বলা হয়? আন্তঃপৃষ্ঠীয় বা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। বুঝাতে পারলাম? নেক্সট যে টার্মটা আসছে জিওমেট্রিক্যাল, সেটা হচ্ছে কি না এজ। আমরা দেখবো ক্রিস্টালে এজ মানে হচ্ছে কিনারা, ওকে, এটা একটা কিনারা, এটা একটা কিনারা, এটা একটা কিনারা, এরকম করে টোটাল কটা এজ আছে দেখো। তাহলে যদি তুমি টোটাল একটা ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে কাউন্ট করো, এরকম এজ বা যে কিনারা টোটাল কটা রয়েছে, টোটাল কিউবিক সিস্টেমের ক্ষেত্রে বা ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে দেখো টোটাল 12টা রয়েছে। এবং এই কিনারা কখন সৃষ্টি হয়? কিনারা তখনই সৃষ্টি হয় যখন দুটো তলকে, যখন দুটো পৃষ্ঠতলকে বা সমতলকে জয়েন করে। দেখো এই একটা যদি সমতল, লেটস কনসিডার এই যে তলটা, এই যে পৃষ্ঠতলটা বা সমতলটা, এটা ধরলাম, আর এই যে এটা, এরা যে পয়েন্টে জয়েন করছে বা যেখানে এদের জয়েন্ট হচ্ছে সেখানে একটা কি সৃষ্টি হয়েছে? কিনারা। তাহলে এটা একটা, লেটস কনসিডার এটা একটা, এটা একটা, এই যে এটা হচ্ছে কি এর কিনারা। আশা করি বোঝাতে পারলাম। ওকে, ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে এই কিনারগুলোর দৈর্ঘ্য কি হয় না, যদি আমরা আগে এটাকে ধরি এ, এটাকে ধরি বি, এটাকে ধরি সি, তাহলে কি হয় না, ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে আমরা পড়বো আস্তে আস্তে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, দ্যাট মিনস সবগুলো সমান। এবং এই যে কোণগুলো যেগুলো হয় ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, মিনস হচ্ছে পরস্পরের সাথে কি পারপেন্ডিকুলার, বাকি এরা কি লম্বভাবে রয়েছে। ওকে, তাহলে আমরা কি কি জানলাম? ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বা অন্তঃপৃষ্ঠীয় কোণ, এজ জানলাম। আর কি জানতে বাকি রয়েছে? আচ্ছা, আর একটা পোর্শন আমাদের যেটা জানতে বাকি রয়েছে সেটা হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট সম্পর্কে আমরা জেনেছি, বা ছেদিতাংশ বা অন্তঃখণ্ড যেটাকে বলা হয়। ওকে, ইন্টারসেপ্ট ছেদিতাংশ বলা হয় বা অন্তঃখণ্ড। এখানে অন্তঃখণ্ডটাও ইউজ করা হয় নাকি। এই যে মূল বিন্দু, আমরা যে তিনটা যে এক্সিসে ধরেছি, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, এবারে ধরলাম যে যদি এক্স এক্সিসকে পি একটা বিন্দু, সরি এটাকে ওয়াই এক্সিস ধরেছি, এক্স এক্সিসকে পি একটা বিন্দু এখানে, ওয়াই এক্সিসকে কিউ একটা বিন্দু এখানে, আর জেড এক্সিসকে আর একটা বিন্দু এখানে ছেদ করে, এবং আমরা তাহলে কি যদি এটাকে জয়েন করি, তাহলে কি একটা প্লেন দেখতে পাচ্ছি। ওকে, এই এস এক্স, তাহলে আমরা কি বলতে পারি যে এক্স এক্সিস বরাবর ছেদিতাংশ কত? ও পি, ধরলাম ডিস্টেন্স কিছু একটা এ ডট। ওয়াই এক্সিস বরাবর এই ছেদিতাংশ কোনটা? ও কিউ, ধরলাম এর যে ডিস্টেন্স এটা বি ডট। আবার এই জেড এক্সিস বরাবর যে ছেদিতাংশটা কি? ও আর, ধরলাম এটা কি? আর ডট। তাহলে ছেদিতাংশ মানে কি, যে এক্সিস রয়েছে সেই এক্সিসের যে নির্দিষ্ট যে ডিস্টেন্সে মূল বিন্দু থেকে কাট করে, বা সেটাকে আমরা কি বলবো? ছেদিতাংশ বলবো। তাহলে আমরা যে পয়েন্টগুলোতে ছেদ করছে সেটাকে যদি আমরা জয়েন করি, তাহলে দেখতে পাচ্ছি একটা প্লেন পেয়েছি। ওকে, তাহলে আমরা জেনারেলি জাস্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এজ কাকে বলে না, এই যে কিনারা বা যে বাহু, এগুলোকে এজ বলা হয়। পৃষ্ঠতল মানে কি জাস্ট ফেসটা, এই যে সমতল। ওকে, আমরা যেহেতু ঘনকাকার সিস্টেম নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এক্সিস কাকে বলা হয়? এগুলোকে এক্সিস বলা হয়। আর কি কি? ইন্টারসেপ্ট ছেদিতাংশ। ওকে, যে যে মূল বিন্দু থেকে যে অংশে কাট করছে কোনো একটা এক্সিসকে, তাহলে আমরা এগুলো জানলাম মেনলি। এগুলো আমাদের লাগবে, কেন লাগবে আমি বলছি। দেন আমরা যেটা পড়বো, একক কোষ। আমি অলরেডি বলেছি ইউনিট সেল, ইউনিট সেল
বা যেটাকে বলা যেতে পারে যে বেসিক প্যাটার্ন বা রিপিট ইউনিট এটাকে আমরা কি বলতে পারি না পুনরাবৃত্তি একক বা মৌলিক একক। যদি একটা স্টেটমেন্টে যদি বলতে হয় তাহলে কি বলবো না যে আমাদের যে ক্রিস্টাল বা ক্লাস রয়েছে সেই ক্রিস্টাল বা ক্লাসের ইউনিট সেট বলতে আমরা কি বুঝি না যে বেসিক প্যাটার্ন যা বা যে মৌলিক অংশটাকে যদি আমরা রিপিটেডলি মিনস কি রিপিটেডলি যদি আমরা জয়েন করি তাহলে আমরা কী পাবো না ফুল যে ক্লাস বা ফুল যে ক্রিস্টাল সেটা কিন্তু আমরা পাবো। দ্যাট মিনস যদি আমরা ধরি যে একটা দেওয়ালের ক্ষেত্রে ইটের দেওয়ালের ক্ষেত্রে তার রিপিট ইউনিট আমরা কিন্তু ইটকে অবশ্যই কনসিডার করতে পারি। ওকে, সেরকম লেটস কনসিডার সো আমরা কি নিয়ে পড়ছিলাম যে ইউনিট সেল। ওকে, বা কার ইউনিট সেল ক্লাস, ক্রিস্টালের ক্ষেত্রে ইউনিট সেল একক কোষ। ওকে, তো ইউনিট সেল কাকে বলে আমরা এটা নিয়ে বুঝবো আর কি। ইউনিট সেল জিনিসটা কি না এই স্ট্রাকচারটা এখন ছাড়ো, আমি এটা আঁকলাম বোঝানোর জন্য। একমাত্রিক ওয়ান ডাইমেনশনাল ইউনিট সেল, বা একমাত্রিক ইউনিট সেল, একমাত্রিক একক কোষ বা ওয়ান ডাইমেনশনাল ইউনিট সেল। ওকে, ওয়ান ডাইমেনশনাল ইউনিট সেট কি মিনস আমরা কি জানি ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল মিনস তিনটা ডাইমেনশন অনুযায়ী তাদের অ্যারেঞ্জমেন্ট। ওয়ান ডাইমেনশনাল মিনস এই যে রিপিট ইউনিট এইভাবে যদি ক্লাস হয় ধরলাম এগুলো কি অণু, পরমাণু বা আয়ন বা কণা, সংক্ষেপে আমরা কি বলতে যে কণা, এগুলো কি একটা নির্দিষ্ট ডাইমেনশন এক্স অ্যাক্সিস বরাবর গেছে, তাহলে এই ইউনিটটাকে আমরা কি বলবো বেসিক ইউনিট। কারণ এটাকে আমরা ইউনিট সেল কেন বলছি বা বেসিক প্যাটার্ন কেন বলছি বা রিপিট ইউনিট কেন বলছি না এই যে পার্টটা, এই যে অংশটা, এই অংশটাকে যদি আমরা জয়েন করি রিপিটেডলি, এটার সাথে এটা দিলাম, আবার একটা দিলাম, আবার একটা দিলাম, এভাবে যদি আমরা জয়েন করি রিপিটেডলি করি তাহলে আমরা কি পাবো এই যে ক্রিস্টালাইন যে সিস্টেমটা বা ক্যালাসটা এটা কিন্তু আমরা পাবো। তাহলে রিপিট ইউনিট বা ইউনিট সেলের যে যদি আমরা ডেফিনেশন বলি ইউনিট সেলের, তাহলে কি না সেই ক্ষুদ্রতম অংশ বা সেই মৌলিক অংশ যা কিনা যার পুনরাবৃত্তি করলে আমরা সম্পূর্ণ ক্যালাসটা পাই বা সম্পূর্ণ ক্রিস্টালটা পাই। ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট ধরো আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা কণাগুলোকে সাজাই তাহলে কি একটা ক্রিস্টাল পাই, এবং এর ক্ষুদ্রতম অংশ কি এটা, এই ক্ষুদ্রতম অংশটাকে আমরা কি বলবো তাহলে ইউনিট সেল। ওকে, আশা করি বুঝাতে পারলাম। লেটস কনসিডার টু ডাইমেনশন। টু ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে না টু ডাইমেনশনের ক্ষেত্রে এটা ধরো আমরা এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। আমি আর রাখছি না। তাহলে আমরা ধরলাম যে আমরা একটা টু ডাইমেনশনাল বরাবর আমরা একটা ক্যালাসের আকার পেলাম, কিরকম পেলাম, এরকম পেলাম। এটা একটা ফের। ওকে, তাহলে এর মধ্যে এই যে অ্যারেঞ্জমেন্ট একে আমরা কি এভাবে নিতে পারি, আবার কি এভাবে নিতে পারি। ওকে, বিভিন্ন রকম ভাবে একে আমরা টু ডাইমেনশনালি কানেকশন করতে পারি। কিন্তু ইউনিট সেলে আমরা কি বলেছি না এমন একটা ক্ষুদ্রতম অংশকে আমরা সিলেক্ট করব যেই অংশটার যে গঠনাকৃতি সেটা কিনা সম্পূর্ণ ক্যালাসটার গঠনাকৃতির সাথে কি হবে না সাদৃশ্যপূর্ণ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা কি একটা বর্গাকার সিস্টেম, তাহলে আমাদের এখানে কিন্তু এটাকে আমরা ইউনিট সেল হিসেবে কনসিডার করতে পারবো না, অবশ্যই আমাকে এটাকে ইউনিট সেল হিসেবে কনসিডার করতে হবে। কারণ কি, কারণ এই প্যাটার্নটা যদি আমি এখানে সেট করি, লেটস কনসিডার এই প্যাটার্নটা যদি আমি এখানে সেট করি তাহলে এই প্যাটার্নটা দেখে এখানে একটা ধরলাম, এখানে একটা ধরলাম, এখানে একটা ধরলাম, আবার এখানে একটা ধরলাম, এখানে একটা ধরলাম, এখানে একটা ধরলাম, এরকম করে দেখো যদি আমরা বারবার রিপিট করি
তাহলে এই যে বর্গাকার সিস্টেমটা, এই বর্গাকার সিস্টেমটাকে যদি আমি রিপিট করলে আমরা কি পাচ্ছি, ফুল ক্লাস বা ক্রিস্টালটা পাচ্ছি। এই জন্য কি এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো, ইউনিট সেল বলবো। আশা করি বোঝাতে পারলাম। 3 ডাইমেনশনালের ক্ষেত্রে আমি যে ছবিটা এঁকেছি দেখো, এখানে কিন্তু আমি ধরলাম যে আমি একটা পুরো ক্লাস যে রয়েছে, ক্লাসের ইউনিট সেলের আমি অর্ধেক অংশ নিয়েছি। এবং এখানে আমরা কি দেখাবো, এখানে আমরা দেখছি যে 4টা ইউনিট আছে, 4টা ইউনিট দিয়ে এই ক্লাসের একটা নির্দিষ্ট অংশ গঠন করেছি। ওকে, যদি আমি ক্লাসটাকে 100% ধরি, আমি ধরলাম যে এই ক্লাসটা আমি 50% নিয়েছি, হাফ পোর্শন নিয়েছি। ওকে, তাহলে হাফ পোর্শন নিয়েছি। এবারে আমি দেখি, জাস্ট আমার সেই মার্কার পেনের পয়েন্টটাকে লক্ষ্য করো, এই যে পোর্শনটা। ওকে, দেখো এই পোর্শনটা কটা আছে, এটা একটা রয়েছে, এর পাশে আরেকটা রয়েছে, দুটো। এই পোর্শনটা কি এখানে রয়েছে, দেখো আমার ড্রয়িং এতটা ভালো না, জাস্ট বোঝানোর জন্য তোমাদের। দেখো এখানে একটা রয়েছে, এই সেম সিস্টেম নিশ্চয়ই রয়েছে। আবার দেখো এর ঠিক ব্যাক একটা রয়েছে, তার মানে আমি যে প্রথম যে সিস্টেমটা দিলাম, দেখো এ বি সি ডি, ওকে, ই এফ জি এইচ। তাহলে এই এবিসিডি ইএফজিএইচ যে সিস্টেমটা, এই সিস্টেমটা দেখো, এই সিস্টেমটা যদি আমরা বলি যে এই ফুল সিস্টেমটার মধ্যে এই সিস্টেমটা কটা রয়েছে, এখানে একটা রয়েছে, এর ঠিক পেছনে একটা রয়েছে, ব্যাক একটা রয়েছে, তাহলে একটা দুটো সেম ক্ষেত্রে এগুলো দুটো রয়েছে। তাহলে টোটাল এই ফ্রেমটা কটা রয়েছে, এবিসিডি যদি বলি এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে ফ্রেমওয়ার্কটা, এই টোটাল সিস্টেমের মধ্যে টোটাল কটা রয়েছে, অ্যান্সার হচ্ছে 4টা। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই যে পোর্শনটা আমরা নিয়েছি, এখানে 4টা ইউনিট সেল রয়েছে। তাহলে কি এটাকে আমরা কি বলবো, এটা 3 ডাইমেনশনাল। এই যে এটা আমি বললাম, এটাকে 3Dর ক্ষেত্রে বললাম, 3 ডাইমেনশনাল ইউনিট, ত্রিমাত্রিক একক কোষ, ত্রিমাত্রিক একক কোষ। এটা কি ত্রিমাত্রিক একক কোষ বা 3 ডাইমেনশনাল ইউনিট সেল, 3 ডাইমেনশনাল ইউনিট সেল। আশা করি বোঝাতে পারলাম। এরকম কি কি রয়েছে আমাদের না, ইউনিট সেল জেনারেলি আমাদের যা সিলেবাসে রয়েছে 4 রকমের ইউনিট সেল রয়েছে। প্রিমিটিভ বা সিম্পল বা আদিম বা সরল, যা বলতে পারো। ওকে, সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে যে আমরা কনসিডার করি, ধরলাম এটা আমার একটা ঘনকাকার সিস্টেম, ঘনকাকার সিস্টেমের ইউনিট সেল এটা। ওকে, এটা একটা ঘনকাকার সিস্টেমের কি ইউনিট সেল। প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে যে কণা বা অণু বা আয়ন কোথায় থাকে, নাই কর্নারগুলোতে থাকে, অনলি কোথায় থাকে, নাই কর্নারে থাকে। তাহলে যেসব একক কোষে বা যে একক কোষে তার কণাগুলো কোথায় থাকে না কর্নারে থাকে, সেই সমস্ত একক কোষকে আমরা কি বলবো, সেই একক কোষটাকে আমরা কি বলবো, প্রিমিটিভ বলবো, প্রিমিটিভ বা সিম্পল ইউনিট সেল, ইউনিট। আশা করি বুঝতে পারলাম। ওকে, নেক্সট যে ইউনিট সেল আছে তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে কি